আসসালামু আলাইকুম। এখনকার আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন প্রথমে চলে যাচ্ছি সংবাদ শিরোনামে। কৃষকদের সমর্থনে কংগ্রেসের মিছিলে পুলিশি বাধা, প্রিয়াঙ্কা গান্ধী আটক। দুই দলেরই বিরোধিতা উপেক্ষা করে সামরিক বাজেটে ভেটো দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনকারীদের সবাই ক্ষতিগ্রস্ত হবে বলছে ইরান। মার্কিন দূতাবাসে হামলা, ইরানকে সতর্ক করলেন ডোনাল্ড ট্রাম্প। আরব ইসরায়েল সম্পর্ক শীর্ষ সহযোগীদের পুরস্কৃত করলেন ট্রাম্প। এবং সব শেষে থাকছে ইমরান খান প্রশাসনের আচরণে বিরক্ত সৌদি এবং চীন। এই ছিল শিরোনামে, এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। ভারতে বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে রাষ্ট্রপতি ভবন অভিমুখে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন মিছিল আটকে দিয়েছে ভারতীয় পুলিশ। পরে ছোট একটি প্রতিনিধি দলকে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়েছে। কংগ্রেসের প্রতিনিধি দলটি নতুন কৃষি আইন বাতিলে রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করে একটি স্মারকলিপি হস্তান্তর করেছেন। মিছিল থামানোর পর রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ বেশ কয়েকজন কংগ্রেস নেতাকে আটক করে বাসে করে থানায় পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে শীঘ্রই তাদের ছেড়ে দেওয়া হবে। সম্প্রচার মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, সকালে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি ভবনে বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে 2 কোটি স্বাক্ষর সহ স্মারকলিপি জমা দিতে গেলে পথে পুলিশ বাধা দেয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সে সময় প্রিয়াঙ্কা গান্ধী সহ কয়েকজন নেতাকর্মীদের আটক করে দিল্লি পুলিশ। পুলিশি বাধার মুখে প্রিয়াঙ্কা গান্ধী গণমাধ্যমকে বলেছেন, এই সরকারের বিরুদ্ধে কোনো মতামত দিলেই সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হচ্ছে। আমরা কৃষকদের প্রতি সমর্থন জানাতে এই মিছিল করছি। তিনি আরও বলেছেন, আমরা একটি গণতান্ত্রিক দেশে বাস করি এবং তারা নির্বাচিত সংসদ সদস্য। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার অধিকার জনগণের আছে, তাদেরকে সেই অনুমতি দেওয়া উচিত। এখানে সমস্যা কোথায়? রাস্তায় তাঁবু খেটে লাখ লাখ কৃষকের কথা সরকার শুনতে প্রস্তুত নয়। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাতের পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, আমি প্রধানমন্ত্রীকে বলে দিতে চাই যে কৃষি আইন বাতিল হওয়ার আগ পর্যন্ত এসব কৃষক বাড়ি ফিরবে না। সরকারের উচিত পার্লামেন্টে একটি যৌথ অধিবেশন ডাকা এবং আইনগুলো প্রত্যাহার করা। বিরোধী দলগুলো কৃষক এবং শ্রমিকদের সঙ্গে আছে। ভারতে কোনো গণতন্ত্র নেই বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সরকারকে আক্রমণ করেন রাহুল গান্ধী। তিনি দাবি করেন, যারাই প্রধানমন্ত্রীর বিরোধিতা করছে তাদেরকেই সন্ত্রাসী আখ্যা দেওয়া হচ্ছে, এমনকি সেটা মোহন ভাগবত হলেও তা কোনোভাবেই ব্যতিক্রম হচ্ছে না। ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে অন্তত 8টি রকেট নিক্ষেপের ঘটনায় ইরানকে দায়ী করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া এমন হামলায় কোনো মার্কিন নাগরিক নিহত হলে ইরানে পাল্টা হামলা চালানো হবে বলেও হুমকি দিয়েছেন ট্রাম্প। বুধবার একটি টুইট বার্তায় ট্রাম্প এই হুমকি দিয়েছেন। গত রবিবার ইরাকের মার্কিন দূতাবাসের কাছে 8টি রকেট নিক্ষেপ করা হয়। এতে ইরাকের নিরাপত্তা বাহিনীর এক সদস্য আহত হন। এ প্রসঙ্গে টুইট বার্তায় ট্রাম্প বলেন, রবিবার আমাদের দূতাবাসকে লক্ষ্য করে একাধিক রকেট হামলা চালানো হয়েছে। ধারণা করুন এগুলো কোথা থেকে এসেছে? এগুলো ইরান থেকে এসেছে। এই টুইট বার্তায় ইরানকে সতর্ক করে ট্রাম্প বলেন, যদি একজন মার্কিন নাগরিক নিহত হন, আমি এর জন্য ইরানকে দায়ী করব, এটা নিয়ে ভাবুন। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি মৃত্যুবার্ষিকীর আগে এই হামলা হোয়াইট হাউসে শঙ্কা তৈরি করেছে। গত 3 জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল সোলাইমানিকে বহনকারী গাড়ির উপর ড্রোন হামলা চালিয়ে হত্যা করে মার্কিন সেনারা। হামলায় ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবির উপপ্রধান আবু মাহদি আল মুহান্দিস সহ 2 দেশের আরও 8 কমান্ডার নিহত হন। এই হত্যাকাণ্ড বিশ্বব্যাপী তোলপাড় সৃষ্টি করেছে। নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে। হত্যার নির্দেশদাতা এবং এর সঙ্গে জড়িতদের বিচার হতেই হবে। পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট পিডিএম প্রধান এবং জামিয়াত উলেমা ই ইসলামের প্রেসিডেন্ট মাওলানা ফজলুর রহমান গত বুধবার বলেছেন, পাকিস্তান বর্তমানে আরও বেশি বিচ্ছিন্ন হয়ে গেছে। ইমরান খানের সরকার অসম্মানজনক আচরণ করার ফলে সৌদি আরব এবং চীনের মতো দেশ বিরক্ত হয়ে গেছে বলেও মন্তব্য করেছেন তিনি। ইন্ডিয়া ব্লুমস এক প্রতিবেদনে জানিয়েছে, খাইবার পাখতুনখাওয়ার মর্দান শহরে এক জনসভায় বক্তব্য দেওয়ার সময়
পিটিআই নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করেন মাওলানা ফজলুর রহমান। তিনি বলেছেন, সৌদি আরবকে 14% লাভ সহ অর্থ পরিশোধ করার শর্তে পাকিস্তানকে ঋণ দিয়েছে চীন সরকার। পাকিস্তান সরকার খারাপ আচরণ করছে বলে এত দূর বেশি হারে সুদ চীন নির্ধারণ করছে বলেও মন্তব্য করেছেন ফজলুর রহমান। তিনি আরও বলেন, আপনি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর ধ্বংস করে ফেলেছেন, ইঙ্গিত করেছেন ইমরান খানকে, এবং পাকিস্তানে চীনা বিনিয়োগও বিনষ্ট করেছেন আপনি যখন তাদের সাথে এমন আচরণ করবেন তখন পৃথিবী থেকে আর কি বা আশা করতে পারেন আপনি। তিনি আরও দাবি করেছেন, আফগানিস্তান, ইরান, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার অর্থনীতি পাকিস্তানের চেয়ে অনেক বেশি উন্নত। ইমরান খানের পদত্যাগের দাবিতে পিডিএম ইসলামাবাদে মিছিল করবে বলেও জানান তিনি বলেন, এই সরকারকে অপসারণ না করা পর্যন্ত আমরা বিশ্রাম নেব না, আর এদেরকে অপসারণ করতে না পারলে পাকিস্তান একদিন অতল গহ্বরে তলিয়ে যাবে। কয়েকটি আরব দেশের সঙ্গে ইহুদিবাদী ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শীর্ষ পর্যায়ের কয়েকজন সহযোগীকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় পুরস্কারে ভূষিত করেছেন। পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, অর্থমন্ত্রী স্টিভেন নুচিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রাইন, শীর্ষ উপদেষ্টা ও জামাই জ্যারেড কুশনার, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত এভি বারকোডেজ, ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রাইডম্যান এবং সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন রাকোল্টা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাহী আদেশে এসব ব্যক্তিকে আমেরিকার জাতীয় নিরাপত্তা পদকে ভূষিত করেছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, যে সমস্ত ব্যক্তি ওই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তাদের প্রচেষ্টার কারণে মধ্যপ্রাচ্য অঞ্চল সহিংসতার পেছনে ফেলে রেখে শান্তির দিকে এগিয়ে চলেছে। গত কয়েক মাস ধরে মার্কিন সরকার ব্যাপক চাপ সৃষ্টির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কোর মতো আরব রাষ্ট্রকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে বাধ্য করেছে। বিদায়ী মার্কিন প্রশাসন এখন সৌদি আরব এবং ওমানকে সম্পর্ক স্বাভাবিক করার জন্য চাপ তৈরি করছে। এছাড়া সম্প্রতি খবর বের হয়েছে যে ইসরায়েলকে স্বীকৃতির বিনিময়ে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কয়েকশো কোটি ডলার ঘুষ দেওয়ার প্রস্তাব করেছে ইন্দোনেশিয়াকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে দেশের ৭৪,০০০ কোটি ডলারের সামরিক বাজেট প্রস্তাবে ভেটো দিয়েছেন। মার্কিন কংগ্রেসে দুই দলের সমর্থন নিয়ে সংখ্যাগরিষ্ঠ ভোটে বাজেট প্রস্তাব পাশ হয়। প্রেসিডেন্ট ট্রাম্প ভেটো দিয়ে প্রমাণ করলেন, এমনকি ক্ষমতার শেষ মুহূর্তেও তিনি নিজের অবস্থান থেকে পিছু হটতে প্রস্তুত নন। সিনেটে অনুষ্ঠিত ভোটাভুটিতে ২০২১ সালের সামরিক বাজেটের পক্ষে ৮৪টি ভোট এবং বিপক্ষে ১৩টি ভোট পড়ে। অন্যদিকে প্রতিনিধি পরিষদের ভোটাভুটিতেও প্রস্তাবের পক্ষে ৩৫৫ এবং বিপক্ষে ৭৮টি ভোট পড়ে। বিভিন্ন কারণে প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসে এই ধরনের সামরিক বাজেট পাশের বিরোধী। তিনি এতে ভেটো দেওয়ার অন্যতম কারণ হচ্ছে, তিনি অভিযোগ করে বলেছেন, নতুন প্রস্তাবে যুক্তরাষ্ট্রের দাস প্রথার যুগের যেসব জেনারেলের নামে সামরিক ঘাঁটির নামকরণ করা হয়েছিল তাতে পরিবর্তন আনা হয়েছে। তিনি এও দাবি করেন, যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের সময় জেনারেলদের নামে যে কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে তা যেন বহাল থাকে। সামরিক বাজেটে ভেটো দেওয়ার আরেকটি কারণ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এমনভাবে এই বাজেট প্রস্তাব দেওয়া হয়েছে যা কিনা কেবল চীনের স্বার্থ রক্ষা করবে। তিনি কংগ্রেসকে লেখা চিঠিতে দাবি করেছেন, আমার পররাষ্ট্রনীতিতে জাতীয় নিরাপত্তার বিষয়টিকে যে অগ্রাধিকার দেওয়া হয়েছিল, নতুন এ প্রস্তাবে সেটাকে উপেক্ষা করা হয়েছে। প্রস্তাবে চীন ও আফগানিস্তানের ব্যাপারে যে নীতির কথা বলা হয়েছে তার প্রতিবাদে ট্রাম্প আগেই এতে ভেটো দেওয়ার হুমকি দিয়েছিলেন। কংগ্রেসের প্রস্তাব পাশের পর এক টুইট বার্তায় তিনি বলেছিলেন, আমাদের প্রতিরক্ষা বাজেটে সবচেয়ে বেশি লাভবান হবে চীন, কারণ আমি তাতে ভেটো দেব। প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, এই বাজেটে পূর্ব এশিয়ায়, বিশেষ করে দক্ষিণ চীন সাগর এলাকায় চীনের প্রভাব রোধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবশ্য চীনের ব্যাপারে চরম বিদ্বেষের কারণেই ট্রাম্প এই ধরনের বক্তব্য দিয়েছেন বলে অনেক পর্যবেক্ষক মনে করছেন। ট্রাম্পে ভেটো দেওয়ার আরেকটি কারণ হচ্ছে, এতে আফগানিস্তান থেকে মার্কিন সেনা হ্রাসের পথে বাধা সৃষ্টি করবে। যদিও ট্রাম্প চান সেনা সংখ্যা কমিয়ে আনতে, কিন্তু মার্কিন কংগ্রেসের বেশিরভাগ সদস্য আফগানিস্তানের সেনা মোতায়েনের পক্ষেই মত দিয়েছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প আগামী বছরের সামরিক বাজেটে ভেটো দেওয়ায় ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দলের পক্ষ থেকেই তীব্র বিরোধিতার সম্মুখীন হয়েছেন। ডেমোক্রেট দলের সিনেটর মার্ক ওয়ার্নার বলেছেন,
জাতীয় নিরাপত্তা দুর্বল করে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন কার্যকলাপ অবসানের অপেক্ষায় আছি। তবে ট্রাম্পের ভেটো বাতিল করার জন্য কংগ্রেসের সামনে ৩ জানুয়ারি পর্যন্ত সময় রয়েছে। ডেমোক্র্যাট দলের অন্তত ৮০% কংগ্রেস সদস্য যদি প্রস্তাবকে সমর্থন দেয় তাহলে ট্রাম্পের ভেটো বাতিল হয়ে যাবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকারের বিশেষ সহকারী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, যেসব দেশ ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করেছে তারা সবাই ক্ষতিগ্রস্ত হবে। তেহরানে নিযুক্ত ফিলিস্তিনের হামাস ও ইসলামী জিহাদের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি আজ এই কথা বলেন। আবদুল্লাহিয়ান বলেন, এই অঞ্চলে ইহুদিবাদীদের কোনো স্থান নেই। যেসব আরব নেতা দখলদারদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে তারা নিজেরাও ক্ষতির শিকার হবে। কারণ এই দখলদার শক্তির সঙ্গে সম্পর্ক করার অর্থ হচ্ছে গোটা অঞ্চল অনিরাপদ করে তোলা। ইসলামী ইরান ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থন অব্যাহত রাখবে বলে তিনি ঘোষণা করেন। ইরানের এই কর্মকর্তা বলেন, ইসলামী প্রজাতন্ত্র একমাত্র ফিলিস্তিনিকেই স্বীকৃতি দেয় এবং বায়তুল মোকাদ্দাস হচ্ছে ফিলিস্তিনের রাজধানী। তিনি বলেন, গুটি কয়েক আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে প্রক্রিয়া শুরু করছে তা হাস্যকর। এসব করে তারা কিছুই অর্জন করতে পারবে না। এ সময় তিনি ইসরায়েলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও কথা বলেন। আবদুল্লাহিয়ান বলেন, ইসরায়েলের রাজনৈতিক প্রক্রিয়া মুখ থুবড়ে পড়েছে। তারা এখন রাজনৈতিক অচলাবস্থার সম্মুখীন। একই সঙ্গে প্রতিরোধ সংগ্রামীরা অনেকে শক্তিশালী। ইহুদিবাদীদের মধ্যে প্রতিরোধ সংগ্রামীদের বিষয়ে ভয় আগের চেয়ে বেড়েছে বলে তিনি মন্তব্য করেছেন। বন্ধুরা, এই ছিল এতক্ষণ পর্যন্ত সংবাদে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, খবরটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী খবরে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।